রাউন্ড অফ 16-এ ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। এই ম্যাচ একদম ফেলে দেওয়ার মতো না। হয় আমরা ব্রাজিলের সাম্বা ডান্স দেখব, আর না হয় নরওয়ের ভাইকিং সেলিব্রেশন দেখব। যদিও সবকিছুর বিবেচনায় ব্রাজিল নরওয়ে থেকে অনেক বেশি এগিয়ে আছে, বাট সমীকরণ একটু অন্যরকম। অন্যরকম বলতে ব্রাজিল এই পর্যন্ত নরওয়েকে টোটাল 4বার ফেস করছে, আর এই 4বারে ব্রাজিল কখনোই নরওয়েকে হারাইতে পারে নাই। নরওয়ে 2বার উইন হয়েছে এবং 2টা ম্যাচ ড্র হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, ব্রাজিল নরওয়েকে ওয়ার্ল্ড কাপে একবার ফেস করছিল। 1998 বিশ্বকাপে ব্রাজিল নরওয়েকে ফেস করছে, বাট ওই ম্যাচটাতেই ব্রাজিল হাইরা গেছে। ওই ম্যাচে ব্রাজিলের একাদশে কারা ছিল জানেন? ওই ম্যাচে ব্রাজিলের একাদশে দুঙ্গা, কাফু, রবার্টো কার্লোস, রোনালদো, এদের মতো টপ প্লেয়াররা ছিল, বাট এরা মিলেও কিন্তু নরওয়েকে হারাইতে পারে নাই। সো আমরা বলতে পারি সমীকরণ এতটাও ভালো না। বাট সমীকরণে ভাই আমি বিশ্বাসী না। কেন বিশ্বাসী না? সমীকরণ চেঞ্জ হয়। আগে একরকম ফুটবল খেলতো, রাইট নাও অন্যরকম ফুটবল খেলা হইতেছে। আগে একটা সিস্টেম ছিল, এখন অন্যরকম একটা সিস্টেম চলতেছে। আর মেন কথা হইতেছে অনেক কিছুই চেঞ্জ হইছে। সো আমি সমীকরণে বিলিভ করি না। সমীকরণ আগে কি হইছে না হইছে ওইগুলো যদি নিয়ে পড়ে থাকি তাহলে কিছুই হবে না। বাট এবছর নরওয়ে একটু স্পেশাল কেন? এরা খুব ভালো পারফরমেন্স করতেছে, ফাইট দিতেছে। নরওয়ে এবছর শক্তিশালী ভাই। গ্রুপ স্টেজে এরা ইরাককে 4-1 হারাইছে, সেনেগালকে 3-2 হারাইছে। ফ্রান্সের সাথে ব্যবধান কম হইতো যদি আর্লিন হালান্ড এবং অডিগার্ড স্টার্টিং 11-এ থাকতো। এরপর রাউন্ড অফ 32-তে এরা আইভরি কোস্টকে হারাইছে। এখন সব রেকর্ড আর নরওয়ের রিসেন্ট পারফরমেন্স দেখার পর যারা ভাবতেছেন বা বলতেছেন নরওয়ে না হয়ে যদি আমাদের প্রতিপক্ষ ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট হইতো তাহলে ব্রাজিলের জন্য ইজি হইতো বা ব্রাজিলের জন্য ভালো হইতো। ভাই আপনারা নরওয়ের জায়গায় যদি এখানে আইভরি কোস্ট হইতো তাহলে ব্রাজিলের জন্য খারাপ হইতো, রিস্কি হইতো। এই আইভরি কোস্ট ব্রাজিলের জন্য থ্রেট হইতো। যারা নরওয়ে বনাম আইভরি কোস্টের ম্যাচ দেখছেন তারা বলতে পারবেন ব্রাজিলের জন্য এই আইভরি কোস্ট কতটা থ্রেট হইতো। আফ্রিকান যে টিমগুলা থাকে ওই টিমগুলার বিপক্ষে আপনার পারফরমেন্স কেমন হবে, আপনার টিম কেমন পারফরমেন্স করবে, ওইটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কারণ এরা ফিজিক্যালি হিউজ ডমিনেট করা ট্রাই করে। এরা আপনাকে ট্যাকটিক্যালি না পারুক, ফিজিক্যালি আপনাকে এরা চাপাইয়ে রাখবে। নরওয়ের সাথে আইভরি কোস্টের যেই ম্যাচ ছিল ওই ম্যাচের স্টেটস যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখেন আইভরি কোস্ট টোটাল 14টা শটস নিছে, যেখানে 5টা অন টার্গেট ছিল। এরা 3টা বিগ চান্সেস ক্রিয়েট করছিল। হ্যাঁ, এরা চান্সেস মিস করছে, আর না হয় কিন্তু এরাই উইন হইতো। এরপর সব থেকে বড় কথা কি জানেন? এরা 14টা কর্নার পাইছে। আপনি চিন্তা করেন ব্রাজিলের বিপক্ষে যদি এমন হইতো তাহলে ব্রাজিলের অবস্থা খারাপ হয়ে যেত। সো আমি চাইছিলাম যে যা নরওয়ে আসুক। আইভরি কোস্ট আসলে আমাদের জন্য রিস্কি হয়ে যেত, ব্রাজিলের জন্য অনেকটাই থ্রেট হয়ে যেত। তবে নরওয়ে যে ব্রাজিলের জন্য থ্রেট হবে না এমনটাও না। নরওয়ে এই মুহূর্তে ওই লেভেলের ফুটবল খেলতেছে যে এরা যে কোনো টিমকে বিট করতে পারবে। এদের ওই অ্যাবিলিটি আছে। এরিয়ালি আপনি নরওয়েকে পিছিয়ে রাখতে পারবেন না। তাদের যে হাইট, ট্যাকটিক্স কার্লো আনচেলত্তিকে একটু হলেও ভোগাবে। আমরা যদি এখন নরওয়েকে জাপানের মতো নিয়ে নেই, জাপানের মতো নিয়ে নিলে হবে না। নরওয়ে এক টাইপের ফুটবল খেলে, জাপান এক টাইপের ফুটবল খেলে। এদের মধ্যে এদের গেমিং স্টাইলে বা এদের গেমে অনেক ব্যবধান আছে। আপনি এই দুটো টিমকে এক করে যদি খেলতে আসেন তাহলে আপনার রেজাল্ট আপনার পক্ষে আসবে না। জাপান কি করে? জাপানের সবাই একসাথে খেলে, এরা একসাথে অ্যাটাক করে, একসাথে ডিফেন্স করে। বাট নরওয়ে ওইটা করবে না। নরওয়ের কাছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে, এরা ওই ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকেই কিন্তু কাজে লাগায়। তবে ওই জাপানের মতো যেমন হয়েছে যে ব্রাজিল স্পেস পায় নাই বা ব্রাজিল অ্যাটাক করার চান্স পায় নাই, সুযোগ পায় নাই, ওইটা নরওয়ের বিপক্ষে হবে না। নরওয়ে আপনাকে কি করবে? নরওয়ে আপনাকে হিউজ স্পেস দিয়ে রাখবে। ভাই আমরা স্পেস দিয়ে রাখছি, এখন তুমি যা করার করো। তবে এই ম্যাচে কার্লো আনচেলত্তির জন্য রিস্ক আছে। রিস্ক বলতে এক তো পাকুয়েতা নাই, মিডে একটু প্রবলেম হবে। এর উপর কাজিমিরু ভাই
অলরেডি কার্ড কনসিড করে বসে আছে, এখানেও একটু প্রবলেম হবে। সো কার্লো অ্যানচেলত্তিকে মিড নিয়ে একটু আলাদা পরিকল্পনা না করলে আই থিঙ্ক প্রবলেম হইতে পারে। তবে স্বস্তির বিষয় হইতেছে রাফিনা যেহেতু ব্যাক করছে, রাফিনা ব্যাক করার পর আমার মনে হয় যে কিছুটা ব্যালেন্স নিয়ে কার্লো অ্যানচেলত্তি স্টার্ট করবে। যদিও নরওয়ের গেমিং স্টাইল একটু অন্যরকম, এরা 4-3-3-এ আসবে অথবা 4-2-3-1-এ আসবে। তবে বল পজিশনে এদের ফরমেশন টোটালি চেঞ্জ হয়ে যায়। বল পজিশনে এরা 3-5-2-এ শিফট হয়, মানে এরা মিডে হিউজ ওভারলোড করে, এরা মিড থেকে প্রেস করার ট্রাই করে। নরওয়ের মূল গেম কোথায় হবে জানেন? কোথায় থেকে নরওয়ের মূল গেম বের হবে জানেন? মিড থেকে। মিডে এদের প্যাট্রিক, এরপর ওডিগার্ডের মতো যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে, ব্রিলিয়ান্স আছে, এরা কিন্তু হিউজ ডমিনেট করে বা হিউজ চান্সেস ক্রিয়েট করে। এরপর অ্যাটাকিং লাইনে কি আছে? অ্যাটাকিং লাইনে সার্লট, হার্ল্যান্ডের মতো দানবরা আছে, মিড থেকে বল সাপ্লাই দিবে আর ওইদিকে এরা স্কোর করবে। নরওয়ের সিস্টেম কিন্তু এইটাই। ওই যে অন্যান্য টিমগুলোর মতো নরওয়ে কিন্তু নিচ থেকে বিল্ড আপ করে না, এদের মেইন গেমই শুরু হয় মিড থেকে। প্যাট্রিক আর ওডিগার্ডের ব্রিলিয়ান্স, সাথে আর্লিং হালান্ড এবং সার্লটের ফিজিক্যালিটি, এই সব কিছুর মিক্স করেই কিন্তু নরওয়ে এখন পর্যন্ত টিকে আছে, নরওয়ে এখন পর্যন্ত ডমিনেট করতেছে। এরপর কার্লো অ্যানচেলত্তিকে আরো একটা ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকতে হবে, সেট পিস এবং হেডার। আর্লিন হালান্ড এবং সার্লটের যেই হাইট, সেট পিসে এরা খুব ইজিলি স্কোর করতে পারবে। সো এই ব্যাপারটায় একটু সিরিয়াস হতে হবে। তবে নরওয়ের গেম ডিস্ট্রয় করার জন্য কার্লো অ্যানচেলত্তিকে কি করতে হবে জানেন? নরওয়ের গেম ডিস্ট্রয় করার জন্য কার্লো অ্যানচেলত্তিকে সর্বপ্রথম নরওয়ের মিড ব্লক করতে হবে। কার্লো অ্যানচেলত্তি যদি নরওয়ের মিড ব্লক করতে পারে তাহলে গেম অটোমেটিক কার্লো অ্যানচেলত্তির হাতে চলে আসবে। কার্লো অ্যানচেলত্তি যদি অডিগার্ডকে আটকাইতে পারে তাহলে ম্যাচের 90% কিন্তু কার্লো অ্যানচেলত্তির আয়ত্তে চলে আসবে। ব্রাজিল ওই 90%-এর অ্যাডভান্টেজ নিতে পারবে, বিকজ মিড থেকে অডিগার্ড যেই চান্সেস গুলা ক্রিয়েট করে, যে থ্রু বল গুলা দেয়, ক্রস গুলা করে, ওইগুলাই কিন্তু হল্যান্ড বা সার্লট যারা থাকে এদের জন্য প্লাস পয়েন্ট হয়। এরা কিন্তু নিচে আসা বল ক্যারি করে নিয়ে যাবে না। অডিগার্ড অথবা প্যাট্রিক যেই থাকুক, এরা যে পাস গুলা দেয়, যে থ্রু বল গুলা দেয়, ওইগুলাই কিন্তু নরওয়ের জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। এখন কার্লো অ্যানচেলত্তি যদি নরওয়েকে মিডে ডিস্ট্রয় করতে পারে বা মিড ব্লক করতে পারে, মিডে এদের গেম ডিস্ট্রয় করতে পারে, তাহলে গেম ব্রাজিলের পক্ষে ইজিলি চলে আসবে। কারণ নরওয়ের যে গেমগুলা, নরওয়ের যেই চান্সেস গুলা, ওইগুলা অডিগার্ড থেকে আসে। সো পরিকল্পনা করুন অডিগার্ডকে নিয়ে। আপনি অডিগার্ডকে একদম জোনে মার্ক করে ফেলেন, দেখবেন নরওয়ে একদম আটকায় গেছে, পকেট হয়ে গেছে। যদি আপনি অডিগার্ডকে আটকাইতে পারেন তাহলে হালান্ড জিরো ও নরওয়ে জিরো। হালান্ড কেন জিরো? যদি মিড থেকে বল সাপ্লাই না পায় তাহলে হালান্ড কোনো কাজেই আসবে না। হালান্ড আপনার নিচে আসবে না, নিচে এসে বল ক্যারি করবে না বা ট্র্যাক ব্যাক করে সেইখান থেকে চান্সেস ক্রিয়েট করে বল নিয়ে যাবে না। হালান্ড ফাইনাল থার্ডে থাকবে। যদি মিড থেকে 2-1টা বল যায় তাহলে সে অ্যাটাক করবে বা স্কোর করার ট্রাই করবে। বলতে পারেন নরওয়ের মিড ছাড়া হালান্ড একদমই অচল। এখন কার্লো অ্যানচেলত্তিকে কি করতে হবে? কার্লো অ্যানচেলত্তিকে নরওয়ের মিড ডিস্ট্রয় করতে হবে। মিড থেকে যে বলগুলা ফাইনাল থার্ডে যায়, ওই ফাইনাল থার্ডের যে রোডটা, বল সাপ্লাইয়ের, বল ডিস্ট্রিবিউটের যে রোডটা, ওইটা কাট করতে হবে, ওইটা ব্লক করতে হবে। ওইটা যদি ব্লক করতে না পারে তাহলে ভাই নরওয়ে গেম বের করে ফেলবে। আর এই যে ডিস্ট্রিবিউটের যে রোড, ওইটা ব্লক করতে পারবে কে? ওইটা ব্লক করতে পারবে ব্রুনো গিমারেস এবং ক্যাসেমিরো। এই ম্যাচে এই দুজনের একটু চাপ বেশি থাকবে। তবে এই ম্যাচ আমার কাছে তেমন আহামরি চ্যালেঞ্জিং মনে হইতেছে না। ব্রাজিল যদি একটু অ্যাগ্রেসিভ ফুটবল খেলে, একটু প্রেস করে খেলে, তাহলে গেম ইজিলি বের হয়ে আসবে। নরওয়ের ডিফেন্সিভ লাইন ওই রকম স্ট্রং না। নরওয়ের ডিফেন্সিভ লাইনকে আমাদের যে অ্যাটাকাররা থাকবে এরা ইজিলি ডিস্ট্রয় করতে পারবে। বাট ওই যে মিড ব্রেক করতে হবে, গেম মিড থেকে বের করে নিয়ে যাইতে হবে। আরেকটা কথা, নরওয়ে কিন্তু আপনাকে হিউজ স্পেস দিবে। সো এই স্পেসটাকে আপনার কাজে লাগাইতে হবে। আপনি যদি এই স্পেসটা কাজে লাগাইতে না পারেন তাহলে ভাই এটা আপনার ব্যর্থতা। আর এই স্পেসটা ভালোভাবে কাজে লাগাইতে পারবেন কখন? যখন আপনার নিমের জুনিয়র পিচে আসবে।
নরওয়ে আপনাকে স্পেস দিবে, নেইমার জুনিয়র আসার পর আপনার ওই স্পেসটা ডাবল হয়ে যাবে, বিকজ তখন নরওয়ের চিন্তা ভাবনা থাকবে নেইমার নেইমার পিচে আসছে, তো নেইমার যে কোনো কিছু করতে পারে। সো টার্গেট কি? নেইমার। আর এই সুযোগটা আমাদের অ্যাটাকাররা কাজে লাগাইতে পারবে। এখন বাকি পরিকল্পনা কার্লো অ্যানচেলত্তির উনি কোন সিস্টেমে যাবে, ওনার যে পরিকল্পনা ওইটা কেমন হয় ওইটা আমরা ম্যাচে দেখতে পাবো। বাট এই বিশ্বকাপ বিবেচনা করলে কোনো টিমই কিন্তু নর্মাল টিম না। সবাই এখানে ফাইট দিতেছে, সবাই ফাইট করার জন্যই আসছে। সো নরওয়েকে আমরা ইজি নিয়ে নিলে হবে না।